আসসালামু আলাইকুম সবাইকে। শুভ ঈদ মোবারক, ঈদ উল আজহা মোবারক সবাইকে। আজকে আমাদের এখানে সরি আজকে শুক্রবার। আজকে আমাদের এখানে 7:30 বাজে ঈদের নামাজ হবে। আমি অলরেডি ঈদগাহ এখানে আইসা পড়ছি, তো নামাজের জন্য যাই। আর আমাদের এখানে ঈদ আসলে নামাজ পড়বো, তারপর জবে চলে যেতে হবে। এই হচ্ছে আমাদের প্রবাসীদের ঈদ আর কি। তারপরও চেষ্টা করব যতটুকু এনজয় করা যায়। তো চলুন, নামাজের জন্য টাইম হয়ে যাচ্ছে, নামাজের জন্য যাই। এই যে আমাদের এখানকার ঈদগাহ, আসলে এখানে দুইটা জামাত হবে, একটা 7:30 বাজে আর একটা 8টা বাজে। সবাইকে 8টার আগে অনেকে জবে ঢুকতে হবে। আমি অবশ্য 8:30 বাজে জবে ঢুকবো, আধা ঘন্টা টাইম নিয়ে আসছি। তো এই আমরা 7:30টায় জামাত করে চলে যাব জবে। ঈদের সকাল, অন্যরকম আনন্দ। ইব্রাহিম আলাইহিস নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তা আমাদের নিকট আজ পর্যন্ত এসেছে, যুগ যুগ পর্যন্ত এটা থাকবে ইনশাআল্লাহ। আমরা সকলে কুরবানির যে সাহাবীর আসলেন, এসে জিজ্ঞেস করলেন, মা হাযিল আদাহি, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুরবানি এটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উত্তর দিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, কুরবানি এটা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস নবীনা আমাদের ঈদের নামাজ শেষ, এখন বাজতেছে 8টা। আমি খুব শিগগিরই এখন আবার জবে ঢুকে যাব। তো এই হচ্ছে আমাদের ঈদের দিন। আমরা যারা বিদেশে থাকি, প্রবাসে থাকি, আমাদের এইভাবেই ঈদ উদযাপন করতে হয়। কারণ স্বাভাবিক আমরা অন্য এক ধর্মের দেশে থাকি, সো জবের জন্য যাইতে হয়। এখানে বলবো না যে ওরা খারাপ, ওরা ছুটি দেয় না। আসলে আমাদের জব থাকে, অনেক সময় আছে জবে আর্জেন্ট কোনো মিটিং থাকতে পারে, কোনো রকম আর্জেন্ট ডেলিভারি অর্ডার থাকতে পারে। তো যার যা সেক্টরে আর কি, সেই কারণে পুরা মিস দেওয়াটা নিজের কাছে খারাপ দেখা যায়। আর এমনিও এখানে তো একাই, যার কারণে দেখা গেছে যে জবে যাওয়াটা জরুরি। সো আমরা চেষ্টা করি অন্তত যেন নামাজের টাইমটা আমরা নিতে পারি। ঈদে সবার সাথে ঈদগাহ মাঠে যে নামাজটা, সেটাও একটা অনেক মনের তৃপ্তি। আমরা সর্বোচ্চ চেষ্টা করি অ্যাটলিস্ট এটা অ্যাটেন্ড করার জন্য। তারপরও অ্যাটলিস্ট মনটাকে সান্ত্বনা দেওয়া যায়, যাক সারাদিন হয়তো কাজ করলেও নামাজটা তো পড়তে পারলাম সবার সাথে। হাজারো মানুষ, হাজারো দেশ থেকে সবাই একসাথে এক কাতারে নামাজ পড়া, এটার একটা আনন্দই অন্যরকম। এই যে দেখতে পারতেছেন কত কত মানুষ এখানে, কেউ বাংলাদেশি আছে, কেউ পাকিস্তানি আছে, কেউ মরক্কো দেশের আছে, কেউ নাইজেরিয়া আছে, সেনেগাল আছে, বিভিন্ন দেশের মানুষ। এই যে সবাই একত্রিত হয়ে যে একটা নামাজ আদায় করা, এটার মধ্যে অনেক শান্তি আছে। বিভিন্ন দেশের মুসলিম সবাই আমরা একসাথে নামাজ পড়লাম। এখন এখানে সবাই ম্যাক্সিমাম যার যার মতো কাজে চলে যাবে। এই যে প্রবাসে এখানে সবাই এভাবে অভ্যস্ত হয়ে গেছে নামাজ পড়তে পড়তে, ঈদ পালন করতে করতে। সবাই কর্ম নিয়ে ব্যস্ত। ঈদের আনন্দ যেভাবে আমাদের নিজ দেশে আমরা উদযাপন করি, কি একটা আনন্দ, কি একটা মজা। আমি আজকে 14 বছর ধরে এইভাবেই আমার ঈদ পালন করতে হয়। কারণ আসলে টাইমিংটা এরকম যে আমাদের সাথে এই দেশের ছুটির টাইমটা মিলে না। কারণ আমাদের যখন এই ঈদের উৎসবটা আসে, তখন ভেকেশনের টাইম থাকে না সচরাচর, সবসময় জবের টাইমটাই থাকে। এই কারণে দেখা গেছে যে হয়তো দেশে ঈদ করতে যাওয়া হইতে পারা যায় না। তারপর ওই যে মন মানায় নিছি, কারণ এটাই প্রবাস লাইফ, এটাই বিদেশি জীবন। যে যেমন
ভালো আছে, এরকম খারাপও আছে, এরকম মনকে অনেক শক্ত করে মন মেরে পরিবার ছাড়া বাবা মা ভাই বোন বউ সন্তান সবাই যা যার মতো করে সবাই স্যাক্রিফাইস করি এই দেশে থাকতে হয়, বিদেশ জীবন করতে হয়, ঈদ উদযাপন করতে হয়। তারপরও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয় যে আল্লাহ অ্যাটলিস্ট ভালো কিছু দেয়, ভালো কিছু আমরা পাই, যার কারণে আমরা এখানে থাইকাও এগুলো অভ্যস্ত হয়ে যাই। যেমনটা আমি 14 বছর ধরে অভ্যস্ত হয়ে গেছি, এখন আসলে এটাই মেনে নিছি যে এটাই লাইফ। হ্যাঁ, ইনশাল্লাহ ভবিষ্যতে যদি এইভাবে সুযোগ পাই তাহলে অবশ্যই যাব, অবশ্যই দেশে যাব, পরিবারের সাথে চেষ্টা করব ঈদ করার জন্য। আর যদি এখানেই যদি সব একত্রিত হয়ে যায় তাহলে এখানেই ঈদ করবো সবার সাথে। তবে আমার দেশে খুব ইচ্ছা যে দেশে আবার সেভাবে আগের মতো করে ঈদ করার। আশা করি ভবিষ্যতে সময় করে অবশ্যই বের করব ঈদ করার জন্য। তো এই তো এখন চলে যাব, গাড়ি পার্ক করে রাখা আছে, তাড়াতাড়ি করে গাড়ি নেই কারণ অনেক ট্রাফিক, সবাই এখন যার যার মতো কাজে যাবে, তো যার কারণে এখন রাস্তাতে অনেক জ্যাম থাকবে। তাই দ্রুত কাজের উদ্দেশ্যে রওনা দিই। ইনশাল্লাহ দেখি জব থেকে বের হওয়ার পরে কোথাও যাওয়া টাওয়া প্ল্যান করি বন্ধুদের সাথে, তাহলে অবশ্যই যাব। আর না হলে আর কি অন্যান্য সাধারণ দিনের মতো আজকের দিনটা এইভাবে পালন করে ফেলবো। এই ঈদের বিকাল যাচ্ছে এক বন্ধুর বাসার দাওয়াত, রাত্রে ডিনারের এই হালকা পাতলা খাওয়া দাওয়া করবো। এই এক ফ্রেন্ডকে পিক আপ করবো গাড়িতে করে, তারপর আমরা যাবো ওদের বাসায়। ওদের বাসায় আজকে কোরবানি ঈদের দাওয়াত। ও ফ্রেন্ড ওয়েট করতেছে, তাড়াতাড়ি যাই, ওকে পিক আপ করি, তারপর আমরা ফ্রেন্ডের বাসায় যাবো। ফ্রেন্ডও ফোন দিয়ে ফেলেছে, নিতে হবে। আসলে একটু লেট হয়ে গেল, ঘরে কিছু কাজ ছিল, ওইগুলি করতে গিয়ে একটু লেট হয়ে গেছে আর কি। যাক, দাওয়াত পেতে ভালোই লাগে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ঈদের দ্বিতীয় দিন। গতকালকে রাত্রেবেলা ফ্রেন্ডের বাসায় হালকা পাতলা ডিনার করার পরে খুব আড্ডাবাজি করলাম, গল্প টপ করলাম, করার পরে বাসায় আসলাম। আর তেমন কোনো ভিডিও করা হয়নি। তো আজকে সকালবেলা চিন্তা করলাম যে কি করা যায়, আজকে ছুটির দিন, কিছু তো করতে হবে। সো ভাবলাম ওই যে আমাদের শনিবার এখানে সুন্দর মার্কেট লাগে, মোবাইল মার্কেট আর কি। আপনার মোবাইল মার্কেট বলতে আর কি ভ্রাম্যমান মার্কেট, এটা শনিবারে শুধু লাগে দুপুর 2টা পর্যন্ত। সো ওইখানে যাব, ওইখানে যাওয়ার পরে দেখি কিছু সামারের জামা কাপড় কিছু কেনা যায় কিনা, পরে ওগুলো কেনা হইলে তারপর লাঞ্চ হিসেবে আমার ফেভারিট জায়গাতে যাব, ওখানে গিয়ে চিকেন গ্রিল করব, একা একা বসে বসে চিকেন গ্রিল করে খাবো আর কি। আজকে আপাতত দুপুর পর্যন্ত এই প্ল্যান। তো একটু ঘুরি, সময় পাস করি, তারপর দেখা যাক সামনে বিকালবেলা কোনো প্ল্যান করা যায় কিনা। কারণ আমার কিছু ফ্রেন্ড ওরা আবার আজকে একটু ব্যস্ত থাকবে, হয়তো বিকালবেলা যদি সময় দিল আর কি, বিকালবেলা যদি ওরা ফ্রি হয় তাহলে বিকালবেলা হয়তো কোথাও ঘুরতে টুরতে যাবো, আর না হয় কালকে দেখি কোথাও যাওয়া যায় কিনা। সেই তো আজকে আমার শনিবারের প্ল্যান এটাই। এই আর বেশি দিন নাই, আমার ফ্যামিলি ভ্যাকেশন শেষ করবে, চলে আসবে ইনশাল্লাহ। আসলে খুব ভালো ভালো ট্রাভেলগুলি আমরা প্ল্যান করে রাখছি, এগুলি করব আর আপনাদের সাথে শেয়ার করব। সো সঙ্গেই থাকুন, দেখি যাই, মার্কেট কাছাকাছি এসে পড়ছে, মার্কেটে যাই দেখি কিছু পাওয়া যায় কিনা। এই হচ্ছে মার্কেট। সুন্দর সুন্দর শার্ট আছে সামারে পরার জন্য, ফ্যাব্রিক্সটা খুব ভালো, প্রত্যেকটা শার্টই সুন্দর।
এই মার্কেটগুলো একটা সুবিধা হইতেছে যে এখানে খুব অল্প প্রাইসে এই জিনিস। এখন এটা যদি আমি শোরুম থেকে কিনতে যাই তাহলে মিনিমাম আপনার 20-25 ইউরো কম নিবে না সামার কালেকশনের, আর এখানে এগুলি সব 10 ইউরো করে। সো প্রায় অর্ধের থেকেও কম দামে পাওয়া যায় এখানে। এখানে যা নিব সব 1 ইউরো করে, এখানে যেটাই নেই। মার্কেটগুলিতে সব পাওয়া যায়, সব, এমন কোনো জিনিস নাই যে এখানে না পাওয়া যায়। ঘরোয়া জিনিস থেকে শুরু করে জামা কাপড় যা যা সেগুলি সব পাওয়া যায়। ফ্যানগুলি দিছে রিচার্জেবল 5 ইউরো করে, কত সস্তা। এই ফ্যানগুলি নিলাম, এগুলি আসলে অনেক গরম, মাঝে মধ্যে আমরা যখন সি বিচ টিভিতে যাই বা অনেক জায়গায় এই ফ্যানগুলি অনেক কাজে লাগে, কারণ অনেক সময় অনেক দূর হাঁটতে হয়, অনেক কিছু সময় এই পোর্টেবল রিচার্জেবল ফ্যানগুলি ভালোই কাজে লাগে, তাই নিয়ে নিলাম। এটা আবার এটা একটু ভালো, এই ফ্যানটা ওর থেকে আরও ভালো, কারণ এটার ভিতরে আবার আপনার একটু ঠান্ডা পানি ভরে রাখলে ঠান্ডা পানির বাতাসটা দিবে। এটা ক্যাম্পিং করলে বা কোনো জায়গায় টেন্ট লাগাইলে সেখানে আর কি এটা ইউজ করা যায়। এই জিনিসগুলো আসলে ছোটোখাটো কিন্তু মাঝে মধ্যে অনেক ভালো কাজে দেয়। আর এগুলি মার্কেট থেকে কিনতে গেলে প্রচুর দাম পড়ে, প্রচুর দাম। আর এখানে আমি খুবই কম দামে এগুলো পেয়ে গেছি, একদম পানির দামে করতে গেলে পাওয়া গেছে আর কি এগুলি। সো এই মার্কেটে আসলে মাঝে মধ্যে এরকম দরকারি অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তাই আমরা প্রায় টাইমই এই মার্কেটে আসার চেষ্টা করি। শনিবারে বাজার শেষ, অনেক কিছু নেওয়ার ছিল কিন্তু আসলে ভাবলাম যে থাক, অল্প কিছু জিনিস নিয়েছি। ওই ইলেকট্রিক ফ্যানগুলি নিলাম আর কিছু সামার ড্রেস ছিল, কিন্তু ভাবলাম যাক আমার ওয়াইফ ওরা আসুক তারপর পছন্দ করে নিব। সো দেখে গেলাম আর কি জিনিসগুলি, এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে, এত সুন্দর সুন্দর জিনিস যে মানে সুপার মার্কেটে যাওয়ার প্রয়োজনই পড়বে না, বড় শপিং মলগুলিতে যাওয়ার প্রয়োজন পড়বে না, কারণ বর্তমানে এত দাম বাড়াই দিছে আপনার শপিং মল এগুলাতে। আর এখানেও সব ব্র্যান্ডের জিনিসই পাওয়া যায়, জাস্ট খালি পার্থক্য এতটুকুই যে ওরা আসলে কোনো শপিং মল বা কোনো ওরকম যে স্টোর ওরা নেয় না, ওরা জাস্ট খালি এরকম ভ্রাম্যমান ওদের গাড়ি থাকে, গাড়িতে করে ওরা বিক্রি করে, কিন্তু প্রোডাক্ট অলমোস্ট সেম। সো অনেক জিনিস আছে যেগুলি আমরা মার্কেট থেকে আমাদের যদি নিতে হয় যে দাম দিয়ে, তার অর্ধেকের কম দামে যদি আমরা সেই সেম প্রোডাক্টগুলি কাছাকাছি কোয়ালিটির প্রোডাক্টগুলি পাওয়া যায়, তো খারাপ না। শুধু শুধু টাকা অপচয় করে কিলাম। আর এমনিও দেখা গেছে এগুলা 6 মাস 1 বছর পরের পরাও হয় না। জামা কাপড় তো এক সিজন গেলেই দেখা গেল পরের সিজন আর সেগুলির কথা মনেও থাকে না, পরাও হয় না। সেই জন্য আমি পার্সোনালি মনে করি যে কাপড় চোপড় এগুলোর ভিতরে খুব হাই লেভেলের টাকা নষ্ট না করে একটা মিডিয়াম রেঞ্জের সাধ্যের ভিতরে কেনাকাটা করলে আবার দরকার হলে 5 মাস 6 মাস পরে আবার মডেল চেঞ্জ, সাইজ চেঞ্জ, ডিজাইন চেঞ্জ করে পরা যায়। সো এটা খারাপ কিছু না। সো এই শনিবারে যে আমাদের বাজারটা লাগে, এটা আমাদের শহরে শনিবারে লাগে, কিন্তু এগুলো আবার অন্য অন্য জায়গাতে আরেক দিনে লাগে। সো আমরা শনিবারে আসি, এখানে আসলে অনেক ঘরোয়া জিনিস থেকে সব কিছু কেনাকাটা করি, ভালোও লাগে আর খুব সাশ্রয়ী দামেও কেনাকাটা করা যায়। আর শুধু আমরা না, যত ইতালিয়ান থেকে শুরু করে
যত ইউরোপিয়ানরা এখানে মানে যারা সবাই থাকে অঢেল কেনাকাটা করতেছে, সবাই কেনাকাটা করে। এখানে চক্ষু লজ্জা বা ওই যে এইখানে এইরকম ব্রাহ্মণ মার্কেটে কিনবে এগুলা না, এখানে সবাই খুব এনজয় করে কেনাকাটা করে, ফ্যামিলি নিয়ে আসে, সবাই ঘুরে মজা করে। তো এতে করে কি হয়, ওরাও এখন টাকা মানে কি বলে সঞ্চয় করা ইম্পর্টেন্স দেয় আর কি। কারণ সাশ্রয়ী যদি না হয় বর্তমান জমানায় চলাটা খুব টাফ। যেভাবে টাকার মান কমতেছে, ইউরোর মান কমতেছে, জিনিসপত্রের দাম বাড়তেছে, সো এখন সবাই এই চিন্তা করতেছে যে কিভাবে টাকা সাশ্রয় করা যায় আর কি। আর আমরা তো সবসময় চেষ্টা করি, যেহেতু আমাদেরকে অনেক হিসাব করি, সব কিছু করতে হয়, চলাচল করতে হয়, খরচ করতে হয়। সো এই তো এখন যাই, গাড়ির দিকে যাব। আমার অলমোস্ট অনেক ক্ষুধা লাগছে, যাই আমার ওই ফেভারিট জায়গাটা যাই, গিয়ে আবার এই বারবিকিউ ট্রে সেট আপ করতে হবে, কয়লা জ্বালাতে হবে, তারপর ছাতা টাতা সব সেট করতে হবে, কারণ অনেক রোদ আজকে, টেম্পারেচারটাও খুবই গরম। সো কোনো ছোটোখাটো নদীর পাড়ে বসবো, আর চিকেনগুলি গ্রিল করব, লাঞ্চ করব, একটা হালকা পাতলা রেস্ট করব, তারপর বাসা চলে যাব। এই হচ্ছে আজকে আমার শনিবারের প্ল্যান। তো আমি অলমোস্ট গাড়ির কাছে চলে আসছি, গাড়ির কাছে যাই, গাড়িতে গিয়ে সিটা ছেড়ে একটু শরীরটা ঠান্ডা করি। আমার আসলে সত্যি কথা বলতে আমি ব্যক্তিগতভাবে আমার গরম থেকে ঠান্ডাটাই ভালো লাগে, কারণ গরমটা কেন জানি আমার খুবই কষ্ট হয়ে যায় গরমে থাকাটা। যদিও আমি বাংলাদেশে জন্মগ্রহণ, বাংলাদেশে আমার সব কিছু গরম, কিন্তু আমার আগের থেকে বাংলাদেশ থাকতেও আমি গরমে কেন যেন অনেকক্ষণ থাকতে পারি না। এখন এটা কি অনেকের সাথে হয় কি না বলতে পারি না, কিন্তু আমার সাথে অলমোস্ট এই জিনিসটা হয়। আমার আবার শীত খুব ভালো লাগে। আমি শীতের সময় যত শীতই হোক, যত ঠান্ডা হোক, আমি খুব এনজয় করি। বাইরে, ঘরে, যেখানে যাই, ঘুরতে যাওয়া, সব কিছুতে আমার কোনো সমস্যা হয় না। কিন্তু গরমটা আসলেই খবর হয়ে যায়। আল্লাহর অশেষ শুকরিয়া যে আমাদের ইতালিতে 3 মাসের মতোই গরম থাকে, আর এমনিও এবার একটু দেরিতেই আসছে, আশা করি হয়তো আরও কম সময় গরম থাকবে আর কি। সো এই 1-2 মাস একটু কষ্ট হয়ে যায় আর কি, বাইরে টাইরে যাওয়া, বেশিক্ষণ লং টাইম বাইরে ঘোরাঘুরি করা রোদের ভিতরে। তাই তো আমি এসে পড়ছি গাড়িতে। এই হচ্ছে সব আমার লাঞ্চের জিনিসপত্র, একটু গ্রিল করে খাবো। দেখে কত ঝামেলা করতে হয়, কত কষ্ট করতে হয়, আর একা তো আরও বেশি কষ্ট। আবার আমার ওয়াইফ থাকলে দেখা গেছে আমার কষ্টটা অর্ধেকের থেকে বেশি কম হয়ে যায়, কারণ ও ওইগুলো সব গুছগাছ করে, ও ওইগুলো সব অর্গানাইজ করে কোনটা কি নিতে হবে না নিতে হবে। আমি আবার দেখা গেছে অর্গানাইজের ক্ষেত্রে একটু দুর্বল, আমার ওয়াইফ এগুলোতে খুব বেস্ট অর্গানাইজ করা। তারপরে যতটুকু পারছি নেওয়ার চেষ্টা করছি। তো এখন চলুন আমি রওনা দিই। ফাইনালি চলে আসলাম আমার খুবই পছন্দের একটা জায়গা, নিরিবিলি পরিবেশ। এখন এখানে কোন একটা জায়গা দখল করব আর পুরানোর আইটেম শুরু করব। কয়লা জ্বালাতে হবে, সব কিছু রেডি করতে হবে আর কি। প্রচণ্ড গরম, গাড়ি পার্কটা করে দিয়েছি এখানে, গাছের ছায়ার নিচে থাকুক, একটু গাড়িটা অ্যাটলিস্ট কিছুটা ঠান্ডা থাকবে। এখন জিনিসপত্র নিয়ে যাই, নিচে নামতে হবে। ওই পাশে গেলে ওইখানে নদীটা, এই নদীর পাশে কোনো একটা জায়গা নিব। আজকে আমি এখানে আমার ক্যাম্প লাগাবো। ক্যাম্প বলতে আজকে ছাদেই লাগাবো, কারণ ক্যাম্পের প্রয়োজন পড়বে না, অনেক গরম। জায়গাটা খুবই সুন্দর। এই যে সামনে গাছটার ওইখানে একটা ছায়া দেখে ওখানে ছাতাটা সেট করব, আর ওইখানেই আমরা বারবিকিউ করার প্রিপারেশন নিব। খুবই শান্তি।
বারবিকিউর ভিতরে সবচেয়ে কষ্ট হইতেছে গিয়া এই আগুন জ্বালানোটা, মানে এটা এত কষ্টকর, স্পেশালি গরমের ভিতরে জানটা হাফজান হয়ে যায় শুধু আগুনটাকে প্রপারভাবে জ্বালানোর জন্য, কয়লাটাকে ধরানোর জন্য আর কি। একবার যখন কয়লাটা আগুনে ধরে যাবে এরপরে আর বেশি সময় লাগবে না। এরপরে মাছ হোক, চিকেন বা স্টেক, বিফ স্টেক যেটাই হোক খুব দ্রুত হয়ে যায়। তবে মাছটা তাড়াতাড়ি হয়, চিকেন বিফ এগুলো হয়তো একটু বেশি সময় নেয়। তো আমি প্রায় টাইমে আমরা মাছটাই করি, তো মাছ তো সবসময় করা হয়। অনেক দিন ধরে ভাবলাম যে একটু চিকেন লেগ গ্রিল করে খাই, তো এই জন্য আজকে চিকেন লেগটাই করবো। তো একটু সময় লাগবে, যার কারণে আগুনটাকে ভালো মতো ধরাচ্ছি যেন আগুনটা প্রপারভাবে কয়লাটাকে ধরে, তাপ ভালো থাকে, তাহলে গ্রিলটা হবে সুন্দর, খাইতেও খুব মজা লাগবে। আর পরিবেশটা কি বলবো, অসাধারণ পরিবেশ। এই যে বাতাস, এই যে ছাতা লাগায়, এই যে আমি চেয়ার দিয়ে বসে আছি, এই হচ্ছে আজকে আমার শনিবার ছুটির দিন। ইচ্ছা তো করতেছে পানিতে নামি, কিন্তু আসলে ওইভাবে প্রিপারেশন নিয়ে আসি নাই পানিতে নামার। তারপরে খাওয়া দাওয়া করি, তারপর যদি ভালো লাগে তাহলে একটু পানিতে গোসল করেও যাওয়া যাবে, হাত পা ভিজিয়ে যাওয়া যাবে। কি চমৎকার একটা ওয়েদার, কি চমৎকার একটা ওয়েদার, সুন্দর বাতাস, রোদটা একটু কমে আসছে, এখন আরো বেশি ভালো লাগতেছে জায়গাটা। এরকম থাকলেও খুবই ভালো লাগে, এবার যদি থাকে একটু রোদ্র কম। এই যে আমি পুরা একা, পুরা জায়গাটার ভিতরে আমি একা, এত সুন্দর পরিবেশ। এই আমার আগুন যে চালানো হয়েছে অলমোস্ট হয়ে গেছে, আগুনটা গরম। আর 5-10 মিনিট পরেই চিকেনগুলি দিয়ে দিব গ্রিল হওয়ার জন্য। ওফ, মনে হয় যেন এইখানেই রয়ে যাই সবসময়ের জন্য, এত সুন্দর জায়গা, শান্তি আর শান্তি, শুধু পানির আওয়াজ, পশু পাখির আওয়াজ, আর গাছের পাতা যে বাতাসের সাথে খেলা করতেছে সেটার একটা শব্দ, এই আর কি। এখন দিব বাটার, পুরো স্বাদটাই আরো বেড়ে যাবে। বাটার ছাড়া গ্রিলের কোনো মজাই লাগে না। চমৎকার একটা কালার হইতেছে, মনে হচ্ছে গ্রিলটা ভালোই মজা হবে ইনশাআল্লাহ। এত কষ্ট করতেছি, খাবারটা অবশ্যই মজা হওয়ার কথা। পরিবেশটা খালি দেখতেই মন চায়, পরিবেশটা এত সুন্দর কেন এই জায়গাটা। কুরবানি ঈদ, ঈদুল আদহা। আসলে অল্প কিছু কথা, নিজের এক্সপিরিয়েন্স প্লাস আশেপাশে এই পর্যন্ত তো অনেক কিছু দেখলাম। তো আসলে কুরবানি ঈদের যে মানেটা বর্তমানে আসলে
কেন জানি মনে হয় যে আমাদের দেশের অনেক মানুষই জিনিসটা হয়তো অ্যাকচুয়ালি ভুলেই গেছে যে কুরবানিটা আসলে কি। কুরবানি দেওয়া শুধু কি পশুই কুরবানি দেওয়া, নাকি স্যাক্রিফাইস করা, কোনো কিছুকে নিজের জীবন থেকে দিয়ে দেওয়া, ত্যাগ করা, সেই জিনিসটা আসলে আমরা অনেকেই হয়তো এই জিনিসগুলি নিয়ে আপনার তো মাথা ঘামাই না। শুধু মনে করি যে না, আমার কুরবানি দিতেই হবে, পশু কুরবানি দিতে হবে, না হলে সমাজ কি বলবে, প্রতিবেশী কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে। আসলে ব্যাপারটা এরকম না। আমি আমার স্বল্প জ্ঞান থেকে আমি যতটুকু উপলব্ধি করি, আসলে কুরবানি দেওয়ার যে মানেটা সেটা হচ্ছে গিয়ে যে আপনার সামর্থ্য যদি থাকে, আপনার যদি মনে হয় যে না আপনার কোনো পিছুটান নাই, কোনো দেনা নাই, কোনো লোন নাই, কোনো ইনস্টলমেন্ট দেওয়ার থাকে না, আপনি একদম পরিষ্কার, আপনার হয় আপনি ডাল ভাত খেয়ে থাকেন কিন্তু আপনার বিন্দু পরিমাণ কারো কাছে কোনো দেনা নাই, কেউ আপনাদের পাবে না টাকা, কোনো কিছুই নাই, সেই ক্ষেত্রে যদি আপনার কাছে সামর্থ্য থাকে আপনি একটা অংশ নিয়ে দিতে পারেন। যদি আপনার কাছে অঢেল টাকা থাকে তখন আপনি দেন। কিন্তু অনেকেই দেখা যায় যে কম বেশি যেটাই থাকে দেনা থেকে শুরু করে, তা আমার কাছে কেন জানি মনে হয় যে মানে অ্যাকচুয়ালি সেটা কি কবুল হয়। কারণ একটা মানুষ বা একটা স্টেট তার কাছে টাকা পায়, সেই ক্ষেত্রে সেই টাকাটা না দিয়ে সে লাখ লাখ টাকা দিয়ে গরু দিতেছে, ছাগল দিতেছে, ভেড়া দিতেছে। আসলে আবার অনেককে দেখি মাংসর হিসাব করে। কেন জানি মনে হয় যে আমার কাছে এটা ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে কি জন্য, যে এইসব জিনিস তো কুরবানির সময় আসার কথা না, যে কত কেজি মাংস হলো, কতটুক মাংস হলো, দাম কেমন পড়লো, এগুলি আসলে করা ঠিক না। কারণ কুরবানি আল্লাহর উদ্দেশ্যে দেওয়া, সেটা একদম স্বল্প হোক, ছোট হোক, যেটাই হোক, অ্যাটলিস্ট মনটা পরিষ্কার রেখে দিতে হবে যে আমি এগুলো কোনো হিসাবই করবো না যে কত দাম আসলো, প্রতি কেজিতে কত দাম আসলো। এটা আমার ব্যক্তিগত, জানি না হয়তো অনেকে কীভাবে নেয়। আমি আমার কাছে মনে হয় যে আমি কখনোই হিসাবে যাব না যে আমার কেজিতে কত করে পড়লো, নর্মাল কিনতে গেলে কত করে পড়লো। তারপর বাংলাদেশে পাড়া প্রতিবেশীকে দেখানোর জন্য কম্পিটিশন হয় কে কত টাকা দিবে, অথচ এখানে সে দেনাদার, তার থেকে টাকা পায় মানুষ, তার ফ্যামিলি অবস্থা ভালো না, কিন্তু তারপরও তাকে দেনা করে হলেও কুরবানি দিতে হবে। এগুলি ঠিক না। আপনার কুরবানি দেওয়ার উদ্দেশ্য শুধু পশু কুরবানি দিয়ে মাংস খাবেন, বিলাবেন, সমাজকে দেখাবেন, এটা না। এগুলার মিনিং অনেক ডিপ। আপনি আপনার জীবনের এমন অনেক মূল্যবান কিছু জিনিস আছে যেগুলি হয়তো টাকার বিনিময়ে না, কিন্তু হইতে পারে আপনার সময়, হতে পারে আপনার কোনো একটা সম্পদ, হতে পারে আপনার কোনো একটা পছন্দের জিনিস আপনি অন্য কাউকে দিয়ে দিলেন, একটা গরিব মানুষকে দিয়ে দিলেন, হতে পারে একটা প্রয়োজনীয় যার দরকার, আপনার কাছে লাগতেছে না জিনিসটা, হয়তো প্রয়োজন না, কিন্তু আপনি তাকে দিয়ে দিলেন। এগুলোও কিন্তু এক ধরনের স্যাক্রিফাইস, একটা কুরবানি, যে আপনি আপনার পছন্দের একটা জিনিস আপনি কাউকে দিয়ে দিলেন, তার উপকারে আসবে। তো এটাও কিন্তু একটা মহৎ কাজ। কিন্তু আমাদের বাংলাদেশে এই আনন্দগুলি, আমেজগুলি কেমন জানি মানে ফিলই হয় না। আগে যেরকম একটা মানুষের ভিতরে একটা কম্পিটিশন ছিল না, মানুষজন দিত, মন খুলে দান করতো, মন খুলে বিলিয়ে দিত, একটা আনন্দ আমেজ ছিল। কিন্তু এখন হয়ে গেছে শো অফ। এখন যে যত বড় গরু দিতে পারতেছে, কে কত বড় টাকার গরু দিতে পারতেছে, কত বড় সাইজের গরু দিতে পারতেছে। তো এইভাবে আসলে আমার কেন জানি মনে হয় যে দিনে দিনে এই কুরবানি আনন্দ আর থাকবে না। কুরবানি আনন্দটা একদমই শেষ হয়ে যাবে একটা সময়। তো যদি মানুষজন এটা বুঝতে পারে, উপলব্ধি করতে পারে যে কুরবানি দেওয়ার মানেই শো অফ না, কুরবানি দেওয়ার মানেই কে কত বড় গরু দিল, কত কেজি মাংসের গরু দিল, কত মন মাংস হলো, এগুলি বাদ দিয়ে যদি তারা শুধু আনন্দ নিয়ে চিন্তা করে যে না আল্লাহর উদ্দেশ্যে স্যাক্রিফাইস করা হচ্ছে, আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করা হচ্ছে, এর ভিতরে কোনো হিসাব নিকাশ হবে না, 3 ভাগ হবে, যেহেতু যেভাবে যেই ভাগে দেওয়া উচিত, যাকে যতটুকু দেওয়া উচিত বিলিয়ে দাও, যতটুকু পারা যায়। আমি ব্যক্তিগত প্রায় টাইমেই পছন্দ করি যে যতটুকু সম্ভব এতিমদের দিয়ে দেওয়া, এতিম বাচ্চাদের জন্য খরচ করা। কেন জানি আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে, কারণ ওদের ফ্যামিলি নাই, ওরা বিনা পরিবার, বিনা বাবা মা, বিনা ভাই বোন একটা নিঃস্ব জীবনে বড় হয়, কত কষ্ট করে বড় হয়। তো এই যে অনেক সময় মনে হয় যেন কুরবানির টাকাটা আমি যদি ওদেরকে দিয়ে দিই, তাহলে ওরা
একটা ভালো কিছু খেতে পারবে, একটা ভালো কিছু কিনতে পারবে। হয়তো সবাই আমার মতো চিন্তা করে না, এটা এটা ফ্যাক্ট, এটা হইতেই পারে। আমি বলতেছি না যে সবাইকে এমন চিন্তা করতে হবে, কিন্তু মানে আমার ব্যক্তিগত ভালো লাগে। তো এইভাবে অনেকেই পারে, যদি কুরবানির সময় কিছু অংশের টাকা যদি আপনার এতিম বাচ্চাদের এতিমখানাতে দান করে দেয়। কিন্তু আবার এতিমখানাতে দান করলে আবার খবর রাখতে হবে যে ওখানে আবার দুর্নীতি হইতেছে কিনা। কারণ এখন কাকে বিশ্বাস করা যায়? অনেক তো দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে যে এতিম বাচ্চাদের টাকাও অ্যাসোসিয়েশনরা খেয়ে ফেলে। তো আপনারা চেষ্টা করবেন যে ইন্ডিভিজুয়ালভাবে নিজেদের হাতে এতিম বাচ্চাদের নিয়ে কিছু জামা কাপড় কিনে দিলেন, কিছু ভালো খাবার তাদেরকে কিনে দিয়ে আসলেন, চোখের সামনে যেন তারা খাচ্ছে সেটা দেখে আসলেন। তাদেরকে একটা ভালো কোনো একটা গিফট কিনে দিলেন যেটা তাদের জীবনের কাজে লাগবে, পড়ার কাজে লাগবে, লেখাপড়ার কাজে লাগবে। তো আমার মনে হয় যে এইটাও এক ধরনের আল্লাহকে খুশি করার জন্য অনেক ভালো কাজ। কিন্তু যে বললাম যে কুরবানি দেওয়ার মানেই শুধু এই না যে আমাকে লোক দেখানো কুরবানি দিতে হবে, আমাকে আশেপাশে আত্মীয় স্বজনদেরকে দেখাতে হবে যে আমি 2 লাখ টাকার 2.5 লাখ টাকার গরু দিতেছি। এই জিনিসগুলি না করলে মনে হয় আল্লাহ খুশি হবেন, আর ওই মানুষগুলিও খুব আনন্দে এই কুরবানি ঈদটা পালন করতে পারবে। কিছু মনে করবেন না, আমি আসলে প্রায় প্রতিবার কুরবানি আসলাম এই জিনিসগুলি মাথায় আসে। আর আমি ব্যক্তিগত আমি বলি না, আমি জাস্ট চেষ্টা করি যে আমি কি করি না করি, কাকে দেই কি দেই, কিন্তু আমার মাইন্ডসেটটাকে বললাম আর কি, যে এতিম বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি চিন্তা করা দরকার। কারণ তাদের কেউ নাই, তাদের ছায়া বলতে কেউ নাই, ভরসা কেউ নাই। তো যতটুকু পারা যায় যদি তাদেরকে উপকার করা হয়, আমার দ্বারা যদি একটা গ্রুপ এতিম বাচ্চাদের যদি মুখে একদিনের হাসি আসে, সেটাই আমার জন্য অনেক। কি হবে এত দামি গরু দিয়ে, এত মানুষকে খাওয়াই, আত্মীয় স্বজন সবাইকে খাওয়ায়? তারা তো খাই, এমন তো না তারা না খায়, তারা খেয়ে আছে, ভালো আছে। অনেক ফ্যামিলি এমন দেখি যে প্রত্যেকটা আত্মীয় স্বজন যথেষ্ট ভালো অবস্থায় আছে, তারপরও তাদের জন্য দেওয়া হয়। তো এর থেকে বরং বেটার যে ওই টাকাটা দিয়ে এতিম বাচ্চাদের জন্য দেওয়া, সেটা বেশি ভালো। এই আমার চিকেন অলমোস্ট রেডি। আজকে একটু পুরা করে খাবো, কারণ ভালো মতো পুরা না হলে ভিতর পর্যন্ত পুরা মাংসটা সিদ্ধ হয় না। তো আজকে ভাবছি একদম একটু লাল লাল পুরা করে খেলে জিনিসটা আরও বেশি মজা হবে। একটু টেস্ট করে দেখি কি অবস্থা। এই তো আমার লাঞ্চ রেডি। আমার ফেভারিট সস পেরি পেরি, আর একদম পুরা চিকেন, ব্রেড একটু পুরা। কিছু করার নেই, আমি ক্যামেরাটা দেখতে গিয়ে আমার এখানে ব্রেডটা একটু পুরা হয়ে গেছে। তারপরেও চলবে, সমস্যা নাই। এখন খাওয়া শুরু করি। একদম ক্রিস্পি, খুবই ক্রিস্পি। সেই মজা আছে। একদম পারফেক্ট ভিতর পর্যন্ত। আগে আমি এটা পারতাম না ভালো, করতে এখন মোটামুটি একটা ভালো আইডিয়া এসে পড়ছে কতটুকু সময় রাখতে হয় আর কতটুকু গ্রিল কমপ্লিট হয়ে যায়।
পারফেক্ট। ঠান্ডা ঠান্ডা বাতাস, ছাতা লাগায় নিচে বসা, পাটি বিছায়া, পাশ দিয়ে একটা সুন্দর ছোট নদীর মতো বয়ে গেছে। ছোট নদী না, নদীর একটা অংশ আর কি, খাল, পরিষ্কার স্বচ্ছ পানি, আশেপাশে জঙ্গল, আর আমি এখানে বসে গ্রিল চিকেন খাচ্ছি। এই তো আমার কুরবানি ঈদ পালন। তো আজকের মতো এই পর্যন্তই। এই তো আমার গতকাল আর আজকের টুকটাক কিছু কাজ কীভাবে কাটলাম সেটা শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আরও ভালো ভালো যেন মোটিভেট করার মতো ভিডিও, প্লাস এভাবে ট্রাভেল ট্যুর বিভিন্ন, যখন যেটা ভালো লাগে আমি সেটাই করতে পছন্দ করি, আর মোবাইলে ক্যাপচার করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, লাইকও করতে পারেন। আপনারা যদি বেশি বেশি সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, তাহলে আমার চ্যানেলটা গ্রো হবে। আমার মানে একটা ইচ্ছা আর কি যে আমার একটা ইউটিউব চ্যানেল হবে, একটু ভালো সাবস্ক্রাইবার হবে, আপনার সাথে সুখ দুঃখ সব কিছু শেয়ার করব। তো আশা করি পাশে থাকবেন। যদি কোনো কিছু ইমপ্রুভ করতে হয় অবশ্যই জানাবেন কমেন্টে। যদি কমেন্ট করে জানান যে হ্যাঁ এই জিনিসটা ইমপ্রুভ করো, ওইভাবে করলে আরও ভালো হয়, অবশ্যই ট্রাই করব। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইনসাইড রেজওয়ান এই চ্যানেল, এই পরিবারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।